আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমাদের অনার্স প্রথম বর্ষের কম্পালসারি একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটি আমাদের এইচএসসি লেভেলে যে আইসিটি পড়েছি তার থেকে তুলনামূলক অনেক সহজ। এখানে কোনো প্রকার ম্যাথ নাই, ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে পার্থক্য টাইপের এবং হচ্ছে বর্ণনামূলক টাইপের। যদিও বর্ণনামূলক এবং পার্থক্য টাইপের, তারপরে তো আমাদেরকে পড়াশোনা করে পরীক্ষার হলে যাইতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এবং প্রশ্নগুলার অ্যান্সার কিভাবে লিখতে হবে সেই টোটাল প্রসেসগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সাথে আমরা আজকের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি হচ্ছে যোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি, যেহেতু প্রথম ক্লাস এবং প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখে নেব যে এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন আছে, দেন এই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি তোমাদেরকে আমি হচ্ছে এই ক্লাসের নোটটা দিয়ে দিব, এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোরও নোট আমরা এমনভাবে তৈরি করেছি যে আমাকে দাঁড়াই থেকে এখানে ক্লাস নেওয়া লাগবে না। তোমরা জাস্ট নোটটা দেখলে নিজেরাই বুঝতে পারবা যে প্রশ্নটাতে কি বলা হয়েছে। অর্থাৎ আমি যে কোনো প্রশ্ন যেভাবে ব্যাখ্যা করব, আমাদের প্রতিটা প্রশ্নের অ্যান্সার ওই রকম করে আলাদাভাবে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ তুমি পরীক্ষায় কতটুকু লিখবা এবং ততটুকু লেখা লিখবা, যে এই লেখাটা বোঝার জন্য আমি যে ব্যাখ্যা দেই, মুখে বলি, সেটা আমরা আলাদাভাবে তোমাদেরকে ব্যাখ্যা আকারে দিয়ে রাখছি। অর্থাৎ তুমি যদি চাও আমার ক্লাস দেখতে পারো, তুমি যদি মনে করো যে না ভাইয়ার ক্লাস দেখবো না, আমি জাস্ট ব্যাখ্যাটা নিজে দেখে নিবা, তারপরও দেখলেই তোমার ওই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু প্রথমে দেখি যে আমাদের প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই চ্যাপ্টারে মূলত আমরা হচ্ছে 7-8টা প্রশ্ন পাবো, খুব সহজ প্রশ্ন। প্রশ্নগুলো কি কি পড়তে হবে সেগুলো একটু আগে আমি বলে নেই। যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেহেতু প্রথম চ্যাপ্টার পরিচিতি, সেহেতু প্রথম প্রশ্নটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে আইসিটি এর সংজ্ঞা দাও। যদিও এটা হচ্ছে মনে হচ্ছে 1 মার্কের প্রশ্ন, কিন্তু এটা 1 মার্কের প্রশ্ন আসলে আমরা একভাবে উত্তর করব, এবং ব্রড প্রশ্ন আকারে আসলে আরেকভাবে অ্যান্সার করবো ইনশাল্লাহ, সেটা তোমাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আইসিটি এর মৌলিক উপাদান সমূহ আলোচনা করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আইসিটি শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের বর্ণনা করব। আইসিটি সেক্টরে কেরিয়ারের সুযোগ সুবিধা সমূহ বর্ণনা করব। এরপর হচ্ছে তথ্য ও ডাটার মধ্যে পার্থক্য কি, কম্পিউটারের প্রকারভেদ আলোচনা করতে হবে। এরপর হচ্ছে কম্পিউটারের ক্রম বিকাশের বিভিন্ন ধাপ বা কম্পিউটার প্রজন্ম বর্ণনা মূলক একটা প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং সিস্টেম ইউনিটের প্রধান উপাদান সমূহ বর্ণনা করা, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে চলো আমরা আজকের যে প্রথম চ্যাপ্টার, এইভাবে আমরা হচ্ছে এই আইসিটি বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে, মূলত 9টা চ্যাপ্টারের মতো আছে। প্রতিটা চ্যাপ্টারে কি কি প্রশ্ন পড়তে হবে সবগুলো আমরা এখানে দেখাইছি। যেমন হচ্ছে চ্যাপ্টার 2 এর 19টার মতো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আসলে একবার দুইবার একটু রিডিং করে নিলে কিংবা একটু ক্লাসটা দেখে নিলে পরীক্ষার হলে গিয়ে ভালো রেজাল্ট করার মতো অ্যান্সার লিখে আসা সম্ভব। তাহলে আমরা পরবর্তীতে বাকি চ্যাপ্টার গুলা দেখাবো, এবং বাকি চ্যাপ্টারে কি কি প্রশ্ন আসে সেগুলো ইনশাল্লাহ দেখাবো। তো চলো আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাস শুরু করি। প্রথম ক্লাস হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্ন, আইসিটি কি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো। ওকে, তাহলে এই প্রশ্নটা যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে আমি এটা একটু আপনাদেরকে দেখো, মূলত আমরা যেভাবে আমাদের নোটগুলা সাজাইছি, যে নোটগুলো আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ, আমরা আমাদের অ্যাপে এগুলো হচ্ছে সেট করে দেব, অ্যাপ থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখো যে প্রথম যে প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো, অথবা প্রশ্ন আসতে পারে আইসিটি এর সংজ্ঞা দাও। প্রথমে সংজ্ঞা দেব, এরপর সংজ্ঞাটাতে কি বলা হয়েছে এটা তোমাদেরকে আমি বুঝাই দিব ইনশাল্লাহ। তো প্রথমে দেখো এখানে আমরা হচ্ছে পরীক্ষার খাতায় যেভাবে লেখা শুরু করব, উত্তর দেবা, উত্তর দিয়ে লিখবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি হলো মূলত দুইটি ভিন্ন প্রযুক্তির একটি সমন্বিত রূপ। কয়টি? দুইটি ভিন্ন প্রযুক্তির, এটা একটু মাথায় রাখবা। একটি অংশ হলো তথ্য প্রযুক্তি, যেটাকে আমরা বলতেছি ইনফরমেশন টেকনোলজি, এবং অন্য অংশটি হলো যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা বলতেছি কমিউনিকেশন টেকনোলজি। কম্পিউটারের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ এবং আধুনিক টেলিকমিউনিকেশনের মাধ্যমে ব্যবহার করে সেই তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সামগ্রিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, এই বিষয়টা আমরা হচ্ছে সংজ্ঞার মাধ্যমে শিখলাম। এখানে বলা হয়েছে যে আইসিটি যেটা, এটা মূলত হচ্ছে দুইটি সমন্বিত প্রযুক্তির সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে তোমার এই যে এখানে এখন একটু দেখো, তোমাদের
একটু যদি দেখাই, অর্থাৎ আইসিটি হচ্ছে কি দুইটা সমন্বিত প্রযুক্তি, একটা হচ্ছে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, আর একটা হচ্ছে কি কমিউনিকেশন টেকনোলজি। এই দুইটার সমন্বয়ে গঠিত হবে আইসিটি। ওকে, আমরা যদি মাইন্ড ম্যাপটা একটু দেখি, তোমাদেরকে একটু যদি দেখাই, দেখো এইভাবে মনে থাকবে ভালো যে আইসিটি এখানে হচ্ছে দুইটা প্রযুক্তির মাধ্যমে সমন্বিত একটা রূপ। একটা হচ্ছে আইটি কম্পিউটারের প্রক্রিয়াকরণ যে অংশ হয়, আর একটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা হচ্ছে সিটি বলতেছি। ওকে, অর্থাৎ আহ, এই আইটি তথ্য প্রযুক্তি, আর এটাকে আমরা বলতে হচ্ছে কি সিটি বলবো এটাকে। এখন এই যে আইটি এবং সিটি এই দুইটা বিষয় কি বুঝলাম আমরা, এটা একটু তোমাদেরকে একটু বুঝাই দেই, এরপরে এগুলা কিভাবে কাজ করে সেটা দেখব। এখানে দেখো মূলত তথ্য প্রযুক্তি যেটা বোঝাচ্ছে, ধরো যে আমরা হচ্ছে কোনো ডাটা নিয়ে কাজ করব। ধরো যে তোমার স্কুলে তোমার ক্লাসের 100 জন ছাত্র আছে, এই 100 জন ছাত্রের একটা রেজাল্ট তোমরা হচ্ছে এলোমেলোভাবে কম্পিউটারে দিলা। হ্যাঁ, ধরো যে কেউ পাইছে বাংলায় 70, কেউ পাইছে হচ্ছে ইংলিশে 90, এরকম করে তোমরা হচ্ছে রেজাল্টে ইনপুট করলা। এই ইনপুট যে করবা, এই তোমরা হচ্ছে কিবোর্ড থেকে শুরু করে যা কিছু লাগতেছে মানে প্রক্রিয়াকরণের জন্য, অর্থাৎ তুমি এই রেজাল্টটাকে চাচ্ছ যে কম্পিউটারে কোনো কমান্ড দিয়ে তুমি এটাকে রেডি করবা, যে হচ্ছে কতজন এ প্লাস পাইছে অথবা কতজন 70-এর নিচে মার্ক পাইছে। এই টোটাল প্রসেসটা হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজির মধ্যে পড়বে। ওকে, আর হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি কি, তুমি যদি কোনো তথ্যকে তুমি আমাদের ইন্টারনেটের সহযোগিতায়, ইন্টারনেটের সাথে সংযুক্ত যত প্রযুক্তি আছে তার মাধ্যমে এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করো অথবা পাঠাও, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। ধরো যে তোমার একটা ফোন আছে, সেই ফোনে হচ্ছে তোমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারের মাধ্যমে তুমি একটা কোনো টেক্সট কোনো অন্য কোনো ফ্রেন্ডকে পাঠাইলা, এটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজির মধ্যে পড়বে। তুমি ইমেইলে কোনো একটা মেইল অন্য কাউকে মেইল করবা, এটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজির মধ্যে পড়বে। তুমি হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ দিবা, সেটা হবে কমিউনিকেশন টেকনোলজির মধ্যে পড়বে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে ইনফরমেশন টেকনোলজি কোনটা, যে তুমি যে কোনো কিছু ডাটা কিংবা যে কোনো কাজ কম্পিউটারে প্রসেস করবা কিংবা হচ্ছে করার উপযোগী করবা, এটা হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজির মধ্যে পড়বে। এগুলার ভাগ আছে আবার, সে ভাগগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আর হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি কি বললাম, যে তুমি কোনো ডাটাকে এক জায়গা থেকে অন্য এক জায়গায় পাঠাবা, স্থানান্তর করবা কিংবা নিবা, এটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। আর এই দুইটার সমন্বিত রূপ হচ্ছে কি আইসিটি, এবং এই আইসিটি অর্থাৎ এই দুইটা সমন্বিত রূপের মাধ্যমেই আমাদের হচ্ছে গ্লোবালাইজেশনটা কিন্তু এখন কাজ করতেছে। আশা করছি তোমরা এই সংখ্যাটা বুঝতে পারছো। এখন আমরা একটু যদি দেখি যে মূলত এই আইসিটি এবং তোমার হচ্ছে আইসিটির মধ্যে আইটি এবং সিটি এই বিষয়গুলো কিভাবে কাজ করে, এটা মূলত হচ্ছে আমাদের 4টা স্তম্ভ আমরা চিন্তা করতে পারি এবং সেগুলোর মাধ্যমে টোটাল প্রসেসটা কাজ হয়। আমরা একটু যদি দেখি, এখানে দেখো আমরা বলছি তারপরের লাইনে, সংজ্ঞা দেওয়ার পরের লাইনে আমরা বলছি যে কম্পিউটার বিজ্ঞানের মূল কাঠামো অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণ কার্যপ্রণালী মূলত 4টি প্রধান স্তম্ভের উপর ভিত্তি করে পরিচালিত হয়। 1 নাম্বার কি উপাত্ত গ্রহণ ও প্রক্রিয়াকরণ। 1 নাম্বার কি উপাত্ত গ্রহণ এবং প্রক্রিয়াকরণ। এখানে দেখো বলা হয়েছে বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের কাঁচা উপাত্ত বা ডাটা প্রবিষ্ট করানো এবং কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ সিপিইউ এর মাধ্যমে তা বিশ্লেষণ করে মানুষের বোঝার উপযোগী অর্থপূর্ণ তথ্যের রূপান্তর করা। হ্যাঁ, অর্থাৎ প্রথমে হচ্ছে কি উপাত্ত গ্রহণ এবং এরপর হচ্ছে প্রক্রিয়াকরণ। এখন দেখো উপাত্ত গ্রহণ বলতে কি বোঝায়, এখানে বোঝাচ্ছে হচ্ছে কাঁচা উপাত্ত, অর্থাৎ মানে এলোমেলো ডাটা। হ্যাঁ, ওই যে যেটা বললাম তোমার ক্লাসের 100 জন ছাত্রের তুমি হচ্ছে জিপিএ 5 হিসাব করবা কতজন পাইলো, কিংবা 70-এর নিচে মার্ক কতজন পাইলো, এই বিষয়গুলো হচ্ছে তুমি যে উপাত্তগুলো পাচ্ছ এগুলাকে আমরা হচ্ছে উপাত্ত বলি আর কি, অর্থাৎ এলোমেলো ভাবে সাজানো থাকে যেটা তুমি কম্পিউটারে দিবা। এরপর আমাদের ব্রেইন যেরকম চিন্তা করতে পারে, কম্পিউটারে এরকম হচ্ছে ব্রেইন হচ্ছে সিপিইউ, সেটার মাধ্যমে হিসাব নিকাশ চিন্তা ভাবনা এগুলা করতে পারে। তো এই সিপিইউ এর মাধ্যমে আমরা হচ্ছে কি করি, এই ডাটাকে প্রক্রিয়াকরণ করি। আমরা যেভাবে কমান্ড দিব কম্পিউটারকে, আমরা কমান্ড দেওয়ার বিষয়গুলো পরে শিখবো ইনশাল্লাহ। যে তুমি আমাকে এটা দেখাও যে হচ্ছে 100 জনের মধ্যে কতজন এ প্লাস পাইছে, কতজন এ পাইছে, কতজন হচ্ছে বি পাইছে, এই বিষয়টা হচ্ছে সিপিইউ এর মাধ্যমে কি হয় প্রক্রিয়াকরণ হয়। এবং
তা মানুষের বোঝার বিশ্লেষণ উপযোগী হয়। এটা আমরা 1 নম্বর পয়েন্ট দেবো, যে উপাত্ত গ্রহণ এবং প্রক্রিয়াকরণ। ওকে, তাহলে এখানে আমি দেখো যে আমি যে কথাগুলো বললাম সেটা আমি আবার এখানে ব্যাখ্যাটা দিয়েছি, যে কাঁচা তথ্য ঢুকলে সিপিইউ সেটা বিশ্লেষণ করে অর্থপূর্ণ ফলাফল পরিণত করে, যেমন পরীক্ষার নাম্বার, ডাটা, এটা হচ্ছে গ্রহণ করে, সিপিইউ হিসাব করে এবং হচ্ছে গড় একটা হিসাব দেখায় যে জিপিএ কি এত পাইছে একজন স্টুডেন্ট, এরকম অসংখ্য স্টুডেন্ট হইতে পারে। এটা মূলত হচ্ছে কি আমাদের এই কাঁচা উপাত্ত থেকে শুরু করে যে বিষয়টা। আমরা যদি আরো একটা উদাহরণ দেই, এমন চিন্তা করতে পারি যে রান্নার কাঁচামাল যেটা, সেটাকে আমরা হচ্ছে ডেটা ধরে নিতে পারি, উপাত্ত। এরপর হচ্ছে রান্না করা, কুকিং যেটা করি সেটাকে আমরা হচ্ছে প্রসেসিং বলতে পারি। এরপর হচ্ছে খাবার যেটা হইলো সেটা মূলত হচ্ছে সিপিইউ এর মাধ্যমে কি করলো, মানে তৈরি করে যেটা দিল সেটাকে আমরা হচ্ছে রাঁধুনি বলতে পারি আর কি। তো এটা হচ্ছে জাস্ট ব্যাখ্যা, এই ব্যাখ্যা হচ্ছে পরীক্ষায় আমাদেরকে লিখতে হবে না, এতটুকু লিখলেই হবে। এরপরের পয়েন্টটা হচ্ছে কি উপাত্ত সংরক্ষণ। প্রক্রিয়াজাতকৃত তথ্য বা ফলাফলকে ভবিষ্যতে পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম কিংবা সেকেন্ডারি স্টোরেজে হার্ড ডিস্কে নিরাপদে জমা রাখা। অর্থাৎ আমাদের যে ডিভাইস, কম্পিউটার বলো, মোবাইল ফোন বলো, এগুলাতে হচ্ছে দুইটা মেমোরি থাকে, একটা হচ্ছে র্যাম আর একটা রোম থাকে, যেগুলোর সাথে তোমরা হচ্ছে অতপ্রতভাবে পরিচিত আর কি অনেক আগে থেকেই, কারণ তোমরা এখন ছোটবেলা থেকেই ফোন ব্যবহার করো। তোমরা চাও যে হচ্ছে কত র্যামের কত রোমের হচ্ছে একটা ফোন নিবা, এরকম বিষয়গুলোর সাথে তোমরা পরিচিত। এবং এইটা এখানে একটা বলা হয়েছে যে প্রাইমারি মেমোরি র্যাম, অর্থাৎ ফোনের সাথে একটা স্টোরেজ দেওয়া হয় যেটাকে আমরা হচ্ছে র্যাম বলবো। এবং সেকেন্ডারি মেমোরি, আমরা আগের ফোনগুলোতে হচ্ছে মেমোরি আলাদাভাবে ইনক্লুড করতে পারতাম, সেটাকে আমরা সেকেন্ডারি মেমোরি বলবো। অথবা কম্পিউটারে আমরা আলাদাভাবে এসএসডি কিংবা হচ্ছে হার্ড ডিস্ক লাগাই অনেক জিবির, সেগুলাকে আমরা হচ্ছে সেকেন্ডারি মেমোরি বলবো, এবং সেগুলাকে সেভ করতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে উপাত্ত আদান প্রদান অর্থাৎ কমিউনিকেশন, যেটা হ্যাঁ তৈরি হওয়া তথ্যকে ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, মোবাইল নেটওয়ার্কের মতো দ্রুত গতির যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে কোনো দূরত্বে নিখুঁতভাবে প্রেরণ করা হচ্ছে কি আদান প্রদান, ডাটা কমিউনিকেশন। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, আমি আগেই বুঝাই ফেলছি। এর হচ্ছে তথ্য এখানে আমি ব্যাখ্যা দিয়েছি অবশ্য যে কিভাবে কি হয়। হ্যাঁ, এখানে দেখো যে দিনাজপুর থেকে গুগলে সার্চ দিলে ফাইবার দিয়ে ঢাকা, সিঙ্গাপুর, আমেরিকা সার্ভার উত্তরে ফিরে আসে, মানে এই কথাটা হয়তো বা বুঝতে পারো নাই। মানে আমাদের যে ইন্টারনেট যেটা কাজ করে, এটা তো হচ্ছে মূলত গ্লোবালি কাজ করে আর কি। হ্যাঁ, তো তুমি গুগলে কোনো একটা হচ্ছে কিছু সার্চ দিলা, এটা হচ্ছে ধরো যে ওই তথ্যটা, ধরো যে সিঙ্গাপুরের কোনো একটা তথ্য, সেটা তো গুগল হাজির করতেছে। এটার টোটাল প্রসেসটা কি করতেছে, তোমার হচ্ছে ওয়্যারলেসের মাধ্যমেও কালেক্ট করে, আবার হচ্ছে অনেক সময় হচ্ছে কি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কি হয় যোগাযোগ স্থাপন হয় আর কি, নেটওয়ার্কিং যে ব্যবস্থা, সেটা জাস্ট বলা হয়েছে আর কি। তোমরা চাইলে ব্যাখ্যা এইভাবে দেখে নিতে পারো, অথবা এটা খুব সহজভাবেও বুঝতে পারো। এরপরে হচ্ছে আমরা সর্বশেষ যেটা বলবো যে ইনফরমেশন ম্যানেজমেন্ট, প্রেরিত বা সংরক্ষিত তথ্যের সত্যতা যাচাই করা, ডেটাবেস পরিচালনা করা এবং হচ্ছে এনক্রিপশন প্রযুক্তির সাহায্যে তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। এই 4টা পয়েন্ট তোমরা দিবা, এবং শেষের পয়েন্টে আমি যেটা বললাম যে প্রেরিত তথ্য, সংরক্ষিত তথ্যের সত্যতা যাচাই করা, অর্থাৎ কেউ আমাকে একটা তথ্য দিল, সেই তথ্যটা আমাকে হচ্ছে সত্যতা যাচাই করা আমার, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। মানে কোনো একটা তথ্য দিলেই সেটা হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে, বিষয়টা এমন না। আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক বেশি গুজব ছড়ানো হয়, এবং সেই গুজবটা এমনভাবে ছড়ানো হয় যে এটা আসলেই মনে হয় যে এটা সত্যি ঘটনা। তো এই সত্যতা যাচাই করাটা আমাদের নৈতিক দায়িত্ব, সেটা বলা হচ্ছে। এরপরে ধরো যে ডেটাবেস পরিচালনা, এই বিষয়গুলো তোমরা এখনই হয়তো বা বুঝবে না, আমি পরবর্তীতে তোমাদেরকে ভালোভাবে বুঝাবো যে ডেটাবেস কি জিনিস। হ্যাঁ, সংক্ষেপে যদি আমি বলি, ধরো যে আমাদের ওয়েবসাইটে যারা ক্লাস করো, এই যে ওয়েবসাইটে তোমরা হচ্ছে কি করো, লগ ইন করো কিংবা রেজিস্ট্রেশন করো, এই যে লগ ইন করো, রেজিস্ট্রেশন করো, এই ইনফরমেশনগুলো ডেটাবেসে সেভ হয়। যে তোমার নাম, ধরো যে XYZ যে কোনো কিছু একটা, তুমি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছো, এই পাসওয়ার্ড এবং হচ্ছে কি তোমার ইউজার নেম কিংবা মেইল দিয়ে যখন লগ ইন করো, এটা হচ্ছে ডেটাবেসে সেভ হয়েছিল আগে, সেখান থেকে তথ্য টেনে নিয়ে তোমাকে লগ ইন করায়। এই টোটাল বিষয়টা হচ্ছে ডেটাবেসে সেভ থাকে। এরপরে হচ্ছে ইনক্রিপশন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বিষয়কে তুমি হচ্ছে গোপনীয়ভাবে কারো কাছে দিলা, কিংবা হচ্ছে এটাকে গোপনীয়ভাবে রাখলা, অথবা পাসওয়ার্ড দিয়ে রাখলা, এটাকে বলা হচ্ছে ইনক্রিপশন। হ্যাঁ, তো এই মূলত হচ্ছে আমাদের, যদি এটা বড় প্রশ্ন হিসাবে আসে, ধরো যে 4 মার্ক কিংবা 5 মার্ক, তাহলে তোমরা এইভাবে এই অ্যান্সারটা দিবা। আশা করছি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় প্রশ্নটার দিকে যাব এখন। দ্বিতীয় প্রশ্নটা বলা হয়েছে যে আইসিটির মৌলিক উপাদান সমূহ আলোচনা করো।
তো প্রশ্নটা আরো একভাবে আসতে পারে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান সমূহ বর্ণনা করো, মানে যেটা আইসিটি সেটাই তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না, বাংলাতে সেটাই বলা হয়েছে। তো প্রথমে আমরা সংজ্ঞা পড়ব, এরপর হচ্ছে এর মৌলিক যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। প্রথম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি কোনো এক এক যন্ত্র বা প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং এটি অনেকগুলো আধুনিক ইলেকট্রনিক, যান্ত্রিক এবং লজিক্যাল উপাদানের একটি সমন্বিত রূপ। একটি পূর্ণাঙ্গ আইসিটি সিস্টেম পরিচালনার জন্য প্রধানত 6টি মৌলিক উপাদানের প্রয়োজন হয়। এই যে আমরা যে বিষয়গুলো বললাম যে আইসিটি কি কোনো একক যন্ত্র কিংবা প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। কারণ কি, আমাদের এই আইসিটি টোটাল প্রসেসটা হইতে গেলে অনেকগুলা বিষয় আমাদের সংযুক্ত হয়। যেমন আমি বললাম যে ইন্টারনেট, কেবল, কিংবা হচ্ছে তোমার হচ্ছে মেইল, এই ধরনের অনেকগুলা বিষয় আছে। এরপর হচ্ছে কম্পিউটার যে চলে সেটার হচ্ছে বাইরের অংশ, এরপর হচ্ছে ভিতরের অংশ, কিংবা এই যে কম্পিউটারকে পরিচালনার জন্য যে প্রোগ্রাম, এই অনেকগুলা বিষয় মিলে কি হয়, আইসিটির কাজ করে। হ্যাঁ, তো সেই বিষয়টা আমরা প্রথমে বলছি। তো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে এই বিষয়টা তোমাদের মাথায় আসবে যে আইসিটি কি কোনো একক কোনো প্রযুক্তি নির্ভর রূপ নয়, এটা অনেকগুলোর বিষয় সমন্বিত রূপ। আমরা মূলত এখানে 6টা মৌলিক উপাদান নিয়ে আলোচনা করব, যে 6টা মৌলিক উপাদান আমাদের হচ্ছে এই আইসিটি বুঝতে সহযোগিতা করবে। তো দেখো, প্রথম হচ্ছে যে হার্ডওয়্যার। প্রথম কি বলতো, হার্ডওয়্যার। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে যে আমাদের কম্পিউটারের বাইরের যে অংশ কিংবা কম্পিউটার পরিচালনার জন্য হাত দিয়ে স্পর্শ করা যায় যত কিছু, সবগুলাকে আমরা হচ্ছে হার্ডওয়্যার বলতে পারি। যেমন হচ্ছে সিপিইউ কিংবা র্যাম কিংবা হচ্ছে বা তোমার হচ্ছে কিবোর্ড, মাউস, এই বিষয়গুলো হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে পড়ে। অথবা তুমি কম্পিউটারের যে ক্যাসিংটা যে থাকে সেই ক্যাসিংটাকেও চিন্তা করতে পারো, সেটা হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে থাকে। সেটা অবশ্যই এখানে বলা হয়েছে মেবি যে এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভৌত বা কায়িক কাঠামো, মানে বাহিরের কাঠামো। তথ্য প্রক্রিয়াকরণ বা প্রদর্শনের জন্য ব্যবহৃত সকল দৃশ্যমান যন্ত্রাংশই এর অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো তথ্য প্রক্রিয়া করব অথবা প্রদর্শন করব, মানে ধরো যে তুমি কম্পিউটারে এ লেখা দেখাইতে যাচ্ছ, কম্পিউটারে কি লেখা দেখাইতে চাচ্ছ বলো তো? ধরো যে কম্পিউটার ডিসপ্লেতে তুমি কি লেখা দেখাবা, এ অথবা বি অথবা ধরো ডি, এই লেখাগুলো কম্পিউটারের স্ক্রিনে দেখাবা। তাহলে তোমার প্রথম কাজ কি, তুমি হচ্ছে ধরো যে যেখানে লেখা যায় এরকম একটা সফটওয়্যার ওপেন করবা। সেটা হইতে পারে যে তোমার এমএস ওয়ার্ড। ধরো যে এমএস ওয়ার্ড ওপেন করছো, এখন এই এমএস ওয়ার্ডে তুমি হচ্ছে এ অথবা বি অথবা ডি দেখাবা, প্রদর্শন করাবা। তাহলে কি করতে হবে, তোমাকে কিবোর্ডে টাইপ করতে হবে। তাহলে এই কিবোর্ডটা কি কম্পিউটারের বাইরের অংশ না আমাদের? এই যে তুমি হচ্ছে যে এগুলা যে প্রদর্শন করবা, এ বি ডি, এগুলা যে প্রদর্শন করবা, এই প্রদর্শনের জন্য কি বলা হয়েছে, ব্যবহৃত সকল দৃশ্যমান যন্ত্রাংশ। কি ব্যবহার করলাম, কিবোর্ড ব্যবহার করলাম। তো কিবোর্ড হচ্ছে একটা তোমার হচ্ছে যন্ত্রাংশ, এটাকেও বলা হচ্ছে কি হার্ডওয়্যার। তাহলে এইরকম যত বিষয় আছে সবগুলাই কি হবে, হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা যদি চাও এখানে ব্যাখ্যাতে ক্লিক করে ব্যাখ্যার বিষয়গুলো আরো সুন্দরভাবে দেওয়া আছে, এখানে হচ্ছে দেখতে পারবা। বুঝতে পারছো, ব্যাখ্যাগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজাইছি। অর্থাৎ আমি বললাম না যে আমি তোমাদের সামনে এই যে অনেকক্ষণ যাবত ক্লাস নিব, সেই ক্লাসটা না নিয়ে তোমরা একবার দেখবা, জাস্ট ব্যাখ্যাটা নিজে থেকে দেখলেই বুঝতে পারবা আর কি, যে এখানে কি বলছে। আহামরি খুব বেশি কঠিন কোনো কিছু নাই এই আইসিটিতে, কারণ ম্যাথ নাই। তো ম্যাথ না থাকলে তো আসলে বিষয়গুলো আমরা বিজ্ঞানের ছাত্র হিসাবে অনেক ভালোভাবে বিষয়গুলো ক্যাচ করতে পারি। ওকে, দ্বিতীয় হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যারকে সচল করার জন্য এবং ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় লিখিত প্রোগ্রাম বা নির্দেশনাবলীর সমষ্টিকে সফটওয়্যার বলা হয়। এর মধ্যে রয়েছে সিস্টেম সফটওয়্যার, যেটা হচ্ছে উইন্ডোজ, লিনাক্স এবং আরো অনেক কিছু থাকতে পারে আর কি, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডাটাবেস, ওয়েব ব্রাউজার ইত্যাদি। এই বিষয়টা তোমরা অনেক কিছু হয়তো বা মাথার উপর দিয়ে গেছে, আমি একটু তোমাদেরকে বুঝাই বলি সফটওয়্যার কি জিনিস। অর্থাৎ আমরা হচ্ছে কি হার্ডওয়্যারকে সচল করার জন্য এবং ব্যবহারের নির্দেশ অনুযায়ী সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় প্রোগ্রাম, মানে আমরা কোনো প্রোগ্রাম যে হচ্ছে, যেমন এই যে কম্পিউটারটা চালু করছি, এই কম্পিউটারটা যখন প্রথম চালু হয়েছে তখন দেখবা যে উইন্ডোজ একটা লেখা আসে, অথবা যারা লিনাক্স চালায় সেখানে হচ্ছে কি লিনাক্স লেখা আসে। তো এই যে উইন্ডোজ যে চালু হয়, উইন্ডোজের মাধ্যমে কম্পিউটারটা ব্যবহার উপযোগী হয় আর কি। কম্পিউটারের মানে বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো ব্যবহারের উপযোগী হয় প্রথমে কিসের মাধ্যমে, উইন্ডোজ ওপেন হওয়ার মাধ্যমে।
এই উইন্ডোজটা হচ্ছে কি আমাদের সিস্টেম সফটওয়্যার। আর মোবাইলের জন্য তোমার হচ্ছে অ্যান্ড্রয়েড, যেটা এই অ্যান্ড্রয়েডটাই হচ্ছে মোবাইলের জন্য হচ্ছে সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, অ্যাপেলের জন্য আবার অন্য ভার্সন আছে, সেটা তার জন্য হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর এখানে আরেকটা বলা হয়েছে যে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে আমরা কম্পিউটারে কিংবা মোবাইলে যে সকল সফটওয়্যার ইউজ করে সেগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন তোমার হচ্ছে ক্রোম একটা ব্রাউজার, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা যে হচ্ছে ক্যাপকাট ইউজ করো, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ মানুষের চাহিদার জন্য যে সকল অ্যাপ্লিকেশন বানাইছে, যে সকল সফটওয়্যার বানাইছে, যে সেগুলোকে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। যেমন আমাদের জেট মেডিকেল স্কুলের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। তো আশা করছি তোমরা হচ্ছে সফটওয়্যারের বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ আমাদের এই যে এখানে বলা হয়েছে যে হার্ডওয়্যারকে সচল করার জন্য, যেমন হার্ডওয়্যার কিবোর্ড। তো এখন কিবোর্ডের কাজটা কি, এই কিবোর্ড কিভাবে সচল হয়? কিবোর্ডের কাজ হচ্ছে এটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমাদের এরকম একটা কি লাগবে, সিস্টেমে যাইতে হবে, যেমন কম্পিউটারের সাথে কানেক্ট হইতে হবে কিংবা মোবাইলের সাথে কানেক্ট হইতে হবে, এই বিষয়টা বোঝানো হয়েছে। হ্যাঁ, তো তোমরা এটা এইভাবে লিখে দিলেই হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ডেটা বা উপাত্ত। এখানে দেখো, তথ্য প্রযুক্তির মূল কাঁচামাল হলো ডেটা। এগুলো হলো অর্থহীন ও এলোমেলা কাঁচা তথ্য, সংখ্যা, ছবি, চিহ্ন বা কম্পিউটারে ইনপুট হিসেবে প্রদান করা হয়। প্রসেসর এই ডেটাকে প্রক্রিয়াজাত করার পরই তা মানুষের ব্যবহারযোগ্য অর্থবহ তথ্যে রূপান্তর করে। এখন এখানে দেখো দুইটা বিষয়, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন। দেখো, একটা এখানে লেখা আছে কি ডেটা, আর এখানে আছে ইনফরমেশন, তথ্য। আর একটা হচ্ছে উপাত্ত। উপাত্তটা হচ্ছে এলোমেলো আকারে থাকবে। ওই যে 100 জন ছাত্রের যদি হিসাব দেই ওই রকম আর কি, এলোমেলো ভাবে তুমি কোনো তথ্য আপডেট করবা কম্পিউটারে, সিপিইউ কে তুমি কমান্ড দিয়ে সেটা সুন্দরভাবে গোছালো ভাবে সুন্দর সিস্টেমে যখন দেখাবে, তখন সেটাকে আমরা ইনফরমেশন বলবো। অথবা তোমরা এইভাবে চিন্তা করতে পারো, তোমরা তো জানো ইন্টারমিডিয়েট পড়ে আসছো আইসিটি, সেখানে জানো যে কম্পিউটার হচ্ছে বাইনারি অক্ষর, যে 0 এবং 1 ছাড়া কোনো কিছুই বোঝে না। তো তুমি কোনো টেক্সট দাও, কোনো সংখ্যা দাও বা যে কোনো কিছুই দাও, সেটা কম্পিউটারকে দেওয়ার পর কম্পিউটার সেটা 0 এবং 1 হিসাব করে এবং সেটাকে প্রক্রিয়াজাত করে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে। যখন সুন্দরভাবে সুন্দর ফরম্যাটে উপস্থাপন হবে, তখন সেটা হবে কি আমাদের ইনফরমেশন, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ ডেটা হচ্ছে কাঁচামাল, মানে ওই যে রান্নার নুন, হলুদ, তেল, মরিচ, এগুলাকে রান্না করার পর খাবার উপযোগী যখন হবে, সেটাকে আমরা হচ্ছে ইনফরমেশন বলতেছি। এর আগে বাকি যত বিষয়গুলো আছে সেগুলোকে আমরা বলতেছি কি কাঁচামাল। ওকে, সেটাকে আমরা উপাত্ত বলতেছি। আশা করছি এটা বুঝতে পারছো। এরপরে আসো যে নেটওয়ার্ক ও কানেক্টিভিটি। প্রক্রিয়াজাতকৃত তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের মূল মহাসড়ক হলো নেটওয়ার্ক। এর জন্য অপটিক্যাল ফাইবার কেবল, স্যাটেলাইট, ওয়াইফাই এবং নেটওয়ার্কিং ডিভাইস হিসেবে রাউটার বা সুইচ ব্যবহৃত হয়। এই বিষয়গুলোর সাথে তোমরা পরিচিত, আমি এগুলো আর ব্যাখ্যা করলাম না। তোমরা চাইলে এখান থেকে ব্যাখ্যা দেখে নিতে পারো আর কি, ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা না দেখলেও সমস্যা নেই, আহামরি খুব কঠিন বিষয় এখানে বলা হয় নাই। তৃতীয় হচ্ছে হিউম্যানওয়্যার বা জনবল, মানে আমাদের যে এই যে আমরা যেটা পড়তেছিলাম মূল প্রশ্ন, যে আইসিটির মৌলিক উপাদান। হ্যাঁ, আইসিটির মৌলিক উপাদান সমূহ। তো এই যে আইসিটির মৌলিক উপাদান এতক্ষণ যেগুলো আমরা হচ্ছে বললাম, এগুলো তো চালানোর জন্য তো জনবল প্রয়োজন এবং দক্ষ জনবল প্রয়োজন। সেটা আসতেছে যে এটা একটা হচ্ছে কি মৌলিক উপাদান আইসিটির। তো আইসিটি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সচেতন চালিকা শক্তি হলো মানুষ। সিস্টেম ডিজাইন, কোড লেখা, রক্ষণাবেক্ষণ, পরিচালনার জন্য সিস্টেম অ্যানালাইসিস, প্রোগ্রাম, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। এটাকে বলা হচ্ছে জনবল, মানে যারা এটাকে ব্যবহার করবে কিংবা চালাবে, এই বিষয়টা আর কি। এবং 6 নাম্বার হচ্ছে কি কার্যপদ্ধতি বা প্রোটোকল। একটি নির্দিষ্ট নেটওয়ার্ক বা আইসিটি সিস্টেমের ডেটা কিভাবে সংগৃহীত হবে, প্রসেস হবে এবং স্থানান্তরিত হবে, তার সুনির্দিষ্ট নিয়মকানুন, নীতিমালার সমষ্টিকে কার্যপদ্ধতি বলা হয়। যেমন ইন্টারনেটের তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় টিসিপি বা আইটি প্রোটোকল। যেমন আমরা এখানে যেটা বলা হলো, যে ধরো যে তুমি আমার ওয়েবসাইটে ঢুকবা jetmedicalschool.com, এখানে ওয়েবসাইটে আসতে গেলে এই অ্যাড্রেসটা দিলে তুমি আমার ওয়েবসাইটটাকেই পাবা, এবং এই অ্যাড্রেসটা ছাড়া এই অ্যাড্রেসে অন্য কেউ কিন্তু এই প্রোটোকলটা নিতে পারবে না, এবং এটার জন্য একটা নির্দিষ্ট আইপি নাম্বার জেনারেট হয়। হ্যাঁ, সেটাই বলা হয়েছে এখানে। ওকে, এছাড়াও কিছু মৌলিক নীতিমালা আছে, সেই নীতিমালাগুলোকে একসাথে আমরা এটা বলতেছি আর কি কার্যপদ্ধতি। তো আশা করছি তোমরা হচ্ছে এই 6টা
বিষয় বুঝতে পারছো। মৌলিক উপাদান যদি পরীক্ষায় আসে যে আইসিটির মৌলিক উপাদান সমূহ আলোচনা করো, তাহলে যেভাবে বলছি অর্থাৎ ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে ব্যাখ্যাগুলো তোমাদের পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, মূল পয়েন্ট যেগুলো আছে সেই মূল পয়েন্টগুলো তোমরা লিখবা, তাহলে ভালো মার্ক পাবা ইনশাল্লাহ। এখানে পরিশেষে এই কথাটা অ্যাড করে দিতে পারো যে পরিশেষে বলা যায় হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক, হিউম্যান ওয়্যার এবং প্রসিডিউরেস, এই 6টি উপাদান একসাথে মিলে একটি পূর্ণাঙ্গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা গঠিত হয়। এগুলোর যে কোনো একটি অনুপস্থিত থাকলে সম্পূর্ণ আইসিটি সিস্টেম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ আমরা যে 6টা বিষয় বললাম, এই 6টা বিষয়ের কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে আসলে আইসিটির যে ধারণা এটা সম্পূর্ণ হওয়া সম্ভব নয় আর কি। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। 3য় নম্বর প্রশ্ন বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ব্যবহার বর্ণনা করো। তো শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার আমরা হচ্ছে এখন বুঝতেই পারতেছি যে এই যে তুমি যে আমার ক্লাসটা দেখতেছো এটা মোবাইলের মাধ্যমে দেখতেছো, তাই না? তুমি তো আমার সামনে আর বসে থেকে ক্লাসটা করতেছো না। তাহলে শিক্ষাক্ষেত্রে আইসিটির ভূমিকা অপরিসীম এবং অনেক গুরুত্বপূর্ণ। বিষয়গুলো তোমরা হচ্ছে নিজের মতো করে খাতায় লিখতে পারবা। তারপর আমরা এখানে হচ্ছে সুন্দর করে পয়েন্ট আকারে দিয়েছি, জাস্ট একবার চোখ বুলাই নিবা, পরীক্ষার হলে গিয়ে তুমি হচ্ছে লিখে আসতে পারবা। মাথায় খুব বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন নাই, মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট একবার শুধু দেখবা তাহলে লিখে আসতে পারবা। প্রথম বিষয় এখানে দেখো যে আধুনিক শিক্ষা ব্যবস্থার যুগান্তকারী রূপান্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সনাতন মুখস্থ নির্ভর শিক্ষাকে পিছনে ফেলে আইসিটি আজ শিক্ষাকে আধুনিক, আকর্ষণীয় এবং বিশ্বব্যাপী সহজলভ্য করেছে। তো এই যে আইসিটি, যেমন আমি এই যে স্মার্ট বোর্ডে তোমাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এটাও তো হচ্ছে একটা কম্পিউটার আর কি, তাই না? তো এটা যদি না থাকতো তাহলে এত সুন্দর আবার ক্লাসটা তোমাদেরকে আমি উপহার দিতে পারতাম না। তো এই বিষয়গুলো বলা হয়েছে যে আগের মতো আর সিস্টেম নাই, এখন আমাদের হচ্ছে কি হয়েছে, বৈপ্লবিক পরিবর্তন এসেছে আমাদের পৃথিবীতে। তো প্রথম হচ্ছে দেখো যে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে যে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও দৃশ্যমান শিক্ষা, প্রজেক্টর এবং ল্যাপটপের সাহায্যে ক্লাসরুমের জটিল তাত্ত্বিক বিষয়গুলো মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান, সৌরজগতের গতিবিধি বা রাসায়নিক বিক্রিয়া, ত্রিমাত্রিক 3D অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে শিক্ষার্থীরা পড়া সহজে হৃদয়ঙ্গম করতে পারে। এটা তোমরা নিজেদের ভাষা দিয়েও বলতে পারো। ওকে, তাহলে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও দৃশ্যমান শিক্ষা এটা একটা পয়েন্ট হইতে পারে। এরপরে হচ্ছে ই লার্নিং ও দূরশিক্ষা, যেমন তুমি আমার মাধ্যমে যে ক্লাসটা করতেছো এটা হচ্ছে ই লার্নিং এর মাধ্যমে হইতে পারে আর কি। যা আইসিটির কল্যাণে শিক্ষার ভৌগোলিক সীমা সম্পূর্ণ মুছে গেছে। জুম, গুগল মিট বা বিভিন্ন এলএমএস ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসেই দেশের বা বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে লাইভ ক্লাস, কোর্স, সেমিনারে অংশ নিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারতেছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কি যে এখানে দেখো যে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চাইলে ব্যাখ্যাগুলো নিতে পারো আর কি, সমস্যা নাই। এখানে কি ব্যাখ্যা দেওয়া আছে, দিনাজপুরে বসে হার্ভার্ড এর অধ্যাপকের ক্লাস করা সম্ভব, এটি দূরশিক্ষণের শক্তি আর কি। এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে আর কি, তোমরা চাইলে নিজেদের মতো করে ব্যাখ্যা বুঝে নিতে পারো। এগুলো আহামরি ব্যাখ্যারও প্রয়োজন নেই আর কি। তারপর আমরা শর্ট করে ভিডিও জন্য আমরা হচ্ছে ব্যাখ্যা দিয়েছি। তো অনেক সময় ক্লাস দেখার সময় থাকে না, একটা ক্লাস দেখতে দেখা যায় যে 30 মিনিট লাগতেছে, 30 মিনিটে 3টা প্রশ্ন দেখবা, সেই 30 মিনিটে দেখা যাবে যে অসংখ্য প্রশ্ন তোমরা পড়ে ফেলছো, এমনও হইতে পারে আর কি। এরপর হচ্ছে ভার্চুয়াল বা ল্যাবরেটরির সিমুলেশন, বিভিন্ন আমরা যদি বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য অনেক ব্যয়বহুল বা বিপজ্জনক রাসায়নিক পরীক্ষা সাধারণ ল্যাবরেটরিতে করা সম্ভব হয় না। বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার শিক্ষার্থীদের কম্পিউটারের স্ক্রিনে শতভাগ নিরাপদে ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে সেই জটিল পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারছে। তো তোমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কথা পড়ে আসছো আইসিটি বইয়ে এইচএসসিতে। তো সেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই কি যে এগুলা হচ্ছে সরাসরি পরীক্ষা করতে গেলে যে রিস্কটা থাকে সেগুলো এখন আমরা হচ্ছে 3D অ্যানিমেশন কিংবা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রযুক্তির সহযোগিতায় সরাসরি ওই পরীক্ষাগুলো আমরা করতে পারি নিরাপদে, সেই বিষয়টা বলা হয়েছে আর কি। এরপর হচ্ছে স্বয়ংক্রিয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও ফলাফল প্রকাশ, স্কুল, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফর্ম ফিল আপ এবং ফি প্রদানের যাবতীয় কাজ এখন অনলাইনে সম্পন্ন হয়। পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এই বিষয়গুলো তোমরা জানো, যেমন তোমরা এখন ভর্তি হয়েছো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করছো, এরপর হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছো কিংবা নগদের মাধ্যমে পেমেন্ট করছো। এই পেমেন্টের মাধ্যমে তোমরা কি করতে পারছো, টাকাটা জমা দিতে পারছো। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো জাস্ট এগুলা একবার হচ্ছে রিডিং করে নিবা যে কি কি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো জাস্ট মাথায় রাখবা। এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। ওকে,
তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। এই চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলোর নোট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা দেখি, চেষ্টা করতেছি ক্লাস রেডি করার। ক্লাস রেডি হয়ে গেলে তো ক্লাসগুলোও পাবা। আপাতত আমরা নোটগুলো দিয়ে দিব। সবগুলো চ্যাপ্টারেই আমাদের নোট মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। তো আমরা প্রথমে নোট দিয়ে দিব আমাদের পেইড বেসে, এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে সব কোশ্চেনেরই বিস্তারিতভাবে ক্লাস চলে আসবে ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটি কেমন লাগছে? আজকে ক্লাসটি অবশ্যই সবার জন্য উন্মুক্ত থাকবে, ফ্রি থাকবে। তো যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হইতেছেন, আমাদের পেইড কোর্সে জয়েন হইতে পারেন। খুব স্বল্প ফিতে আমরা আসলে কোর্সগুলো করিয়ে থাকি। তো যারা চান আমাদের পেইড কোর্সে জয়েন হইতে, আমাদের পেইড কোর্সে জয়েন হইতে পারেন, এবং আমাদের এই নোট এবং ক্লাস সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।